দুদককে সংবিধানের আওতায় এটাকে অন্তর্ভুক্ত করা। তো আমরা এ ব্যাপারেও সকলে একমত, 100%। দুদকের ব্যাপারে, এটাকে শক্তিশালী করার ব্যাপারে, দুর্নীতি দূর করার ব্যাপারে সকলে একমত হয়েছে। এটা একটা খুব ভালো লক্ষণ। আমরা ভাবছিলাম কারা কারা দুর্নীতির পক্ষে আছে সেটাও আজকে হয়তো চিহ্নিত হবে। তো বুঝে গেল যে আমরা যে 30টা দল আছি এখানে, কেউ দুর্নীতির পক্ষে নেই। কে কইটা বলছেন যে প্রথমে দলের নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত হওয়া দরকার, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে। তো যেহেতু আজকে সকলেই দুর্নীতির বিরুদ্ধে বলছেন, আমরা এটা আশা করতে পারি যে আগামীতে সকল দল, বিশেষ করে সকল দলের নেতৃবৃন্দ দুর্নীতিতে জড়ানোর আর এই সাহসটা করবে না এবং স্বতঃস্ফূর্তভাবে তারা দুর্নীতিমুক্ত থাকবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। একটা ব্যাপারে ডিফারেন্স হয়েছে, যারা পিএসসিকে সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাননি, ঠিক এক্স্যাক্টলি সেম নাম্বার অফ পিপল, সেম গ্রুপ, তারাও দুদককে সংবিধানের অন্তর্ভুক্ত করার বিপরীতে কাজ করেছেন। দুর্নীতি দমন করার ক্ষেত্রে সকলে তারা ঐকমত্য পোষণ করেছেন। পদ্ধতিগতভাবে তারা দুদককেও সংবিধানের আওতায় অন্তর্ভুক্ত করতে বিরোধিতা করেছেন এবং সেই সংখ্যাটি নট মোর দেন 1/4। আমরা 3/4 একমত হয়েছি যে এটা সংবিধানের আওতায় এটা অন্তর্ভুক্ত থাকতে হবে। কমিশন বলেছে আমরা কারা পক্ষে কারা বিপক্ষে আছে এটাকে হিসাব নিকেশ করে আগামীকাল একটা কনক্লুশন তারা করবে। আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার। আমরা বলেছি যে এটাকে যত কঠোর করা যায় আমরা তার পক্ষে। এবং আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর আগামী নির্বাচনে প্রথম এজেন্ডাই থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এটা আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের এজেন্ডার ভিতরে। এবং সে কারণে আমরা দুদক শক্তিশালী হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কার্পণ্য করা, লুজ করা বা ফাঁক থাকা এ ব্যাপারে আমরা কোনো কিছুই আমরা রাখতে চাই না। আমরা খুবই দৃঢ় এবং প্রায় 3/4 পার্টিও আজকে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা বলেছে। যারা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাননি তাদের একটা আর্গুমেন্ট হচ্ছে এই যে সংবিধানে যদি এটা অন্তর্ভুক্ত হয় তাহলে যদি প্রয়োজনে কোনো পরিবর্তন করতে হয় পরিবর্তনটা সহজ হবে না। আমরা বলেছি এই কারণেই তো আমরা সংবিধানের ভিতরে চাই, যাতে যে যুক্তিতে আপনারা আইন করে এটা করতে চান সেই একই যুক্তিতে আমরা এটাকে সংবিধানে পাঠাতে চাই। কারণ শুধু আইন করলে মেজরিটি গভর্নমেন্ট সকাল বিকাল আইন পরিবর্তন করতে পারে, যেটা আওয়ামী লীগের সময় তারা করেছে। আমরা চাই না যে কোনো একটি দলের প্রয়োজনে এখানে দুদকের আইন পরিবর্তন। যদি জাতির প্রয়োজনে হয় তাহলে তো সরকারি দল বিরোধী দল সকলেই একমত হয়ে যাবে, তো তখন টুদাটুদি তো করার আর কোনো অসুবিধা হবে না। সেই জন্য পরিবর্তনের সুযোগকে আমরা তখনই রাখতে চাই যেটা এটা দেশের স্বার্থে হবে, জাতীয় স্বার্থে হবে। দলের স্বার্থের জন্যে দুদকের আইন পরিবর্তনটা আমরা বিরোধী। আমাদের যে ইতিহাস আপনারা সকলে জানেন যে সরকারি দলের লোকেরা কখনো অ্যারেস্টেড হয় না। কেউ কেউ অ্যারেস্টেড হয় যখন তিনি বিরোধী দলে চলে যান, ঠিক আছে? তো এটা লুজ রাখতে হয় কেন, যে আমি দুর্নীতি যদিও করি আমার জন্য না ধরে। তো এটা চাইলে দুর্নীতি চাই না, এই কথা তো মিলে না, ঠিক আছে? আমরা চাই এই পরিবর্তনে দুদক শক্তিশালী ভূমিকা পালন করবে, ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা পালন করবে, কনস্টিটিউশনাল বডির মতো করে তারা ভূমিকা পালন করবে। এখানে কমিটি ফরমেশন একটা প্রস্তাব আছে, আমরা সেটাও এগ্রি করেছি এবং বলেছি এটা সংবিধানে কমিটি গঠনের প্রস্তাবনা এগুলোকেও সেখানে ইনক্লুড করার জন্য। তারপরে বাকি যে ডিটেলসগুলো আছে এগুলো আইনের মাধ্যমে এগুলো স্থিরীকৃত হবে। সুতরাং ইস্যু ইজ ভেরি ক্লিয়ার, আমাদের স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার। মেজরিটি অফ দি political parties, as Kajara says, is very clear. We are very strong to include it.
ইন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। এরপরে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের ব্যাপার। কেয়ারটেকার সরকারের ব্যাপারে তো বারবার আলোচনা হয়েছে, আমরা প্রায় কাছাকাছি গিয়েছিলাম এবং সেখানে বিএনপির সাথে জামাতের অরিজিনাল প্রস্তাবে একই রকম ছিল। আমরা বলেছিলাম যে সেখানে ফরমেশন হবে, 5 জনের সদস্য হবে, সিলেকশন কমিটি, স্পিকার, ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন। এটা আমরা একমত হয়েছি যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। সুতরাং স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড, ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন, প্রাইম মিনিস্টার ফ্রম দি গভর্নমেন্ট সাইড, অপোজিশন লিডার ফ্রম দি অপোজিশন, এবং তৃতীয় বৃহত্তম দল ইন দ্য পার্লামেন্ট, মোট 5। আর যদি আপার হাউস থাকে তো তাহলে সেখানে আরও 2 জন ইনক্লুডেড হবে, তাহলে এটা হয়ে যাবে 7। আপার হাউসের আলোচনা সামনে আছে, তখন দেখব। সুতরাং এটাই আমাদের হচ্ছে বাছাই কমিটি। সেখানে আরেকটা প্রস্তাব হয়েছে যে প্রধান বিরোধী দল 5 জনের নাম প্রস্তাব করবে, প্রধান অপোজিশন সরকারি দল 5 জন করবে, প্রধান বিরোধী দল 5 জন করবে, তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল 2 অথবা 3-এর ব্যাপারে একটু ডিফারেন্স আছে। আমরা 3 বলেছি, বিএনপি 2 বলেছি। আর আমরা বলেছি প্রত্যেকটা প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক দল পার্লামেন্টে যাদের মেম্বার আছে তারাও 1 জন করে নাম প্রস্তাব করবে। আর বিএনপি বলেছে তৃতীয় বৃহত্তর দল করবে, তারপরে আর দরকার নেই। কিন্তু আমরা চাই পার্লামেন্টে যদি তার একটা মেম্বারও থাকে তাও 1 জন নাম প্রস্তাব করবে কেয়ারটেকার প্রধান হিসাবে, সিলেকশন নাম প্রস্তাব করবে। আর যদি স্বতন্ত্র সদস্য থাকে তাহলে তিনিও 1 জনের নাম প্রস্তাব করতে পারবেন, কারণ হি ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ সাম পিপল অ্যাটলিস্ট। সুতরাং আমরা একটু নাম প্রস্তাবের ব্যাপারে আমরা একটি রেশনালি এক্সটেন্ডেড জায়গায় আমরা নিয়ে যাচ্ছি, তবে সবটাই ফ্রম দি পার্লামেন্ট। কিন্তু বাছাই কমিটিতে এই 5 জন থাকবে। এখন বাছাই কমিটি কীভাবে সিদ্ধান্ত নেবে, সেক্ষেত্রে আমরা বলেছি সর্বসম্মত। তারপরে আমরা বলেছিলাম যে 15th অ্যামেন্ডমেন্ট চলে যাওয়া। বিএনপি এটা বলেছিল যে সর্বসম্মত অথবা 15th অ্যামেন্ডমেন্ট চলে যাওয়া। কিন্তু আজকে আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছি, কারণ এখানে একটা ডেডলক তৈরি হচ্ছে। আর কেয়ারটেকারটা তো একটা বেসিক জায়গা। কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আমরা একমত, ফরমেশনে দ্বিমত হলে তাহলে তো আর কেয়ারটেকার সরকার গঠিত হলো না। তো সেই জন্যই আমরা কিছুটা কম্প্রোমাইজ করে অন্যদের সাথে কিছুটা মিলিয়ে আজকে আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছি। আমাদের প্রস্তাবটা যেরকম যে যদি 4 জন হয় তাহলে 4-1, 5 জন হলে 4-1। আর যদি আপার হচ্ছে 7 জন হয় তাহলে 2-5। এভাবেই একটা সলিউশন আমরা বলেছি। যদি এটাও না হয় তাহলে আমরা যেটা হচ্ছে প্রপোর্শনেট ইলেকশন, যেটা সেই র্যাঙ্ক চয়েসের যে সিস্টেমটা সেটা। কিন্তু আমরা একটা শর্ত যোগ দিছি যে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে ভোটটা ওপেন হইতে হবে, কে কাকে ভোট দিচ্ছে এটা যেন পরিষ্কার হয়। তো এটা কেন করছি এই জন্য যে একটি আশঙ্কা থাকে যে কোনো কিছুর বিনিময়ে কেউ একদিকে বায়াসড হয়ে যায় কিনা। সেটা আমরা যখন বুঝবো যে খকে ভোট দিছে তখন মানুষ বুঝবে যে কেন দিতেছে, কারা ডিফারেন্ট পুলের লোক কেন। তাহলে হর্স ট্রেডিং যেটা বোঝায় এটা কিছুটা রোধ হওয়ার একটা সম্ভাবনা আছে যদি মিনিমাইজ করা যায়। তো এই মিনিমাইজ করার জন্য আমরা বলেছি যে র্যাঙ্ক চয়েস 3rd অপশান, কিন্তু ভোটটা হবে ওপেন, যে কাকে ভোট দিচ্ছে এটা করা যাবে, টু মিনিমাইজ দি রিস্ক অফ হর্স ট্রেডিং অর সামথিং এলস যেটা আমরা করছি। তো কমিশন আমাদের বলেছেন যে আপনারা এটা রিটার্ন দেন। আমরা আজকে বলেছি আমরা রাতের ভিতরে আমরা রিটার্ন দেব, শুধু আগামীকাল এই আলোচনাটা হবে। তা আমরা মনে করি বিএনপি যেটা বলছে যে তারা প্রথমে সর্বসম্মত, এরপরেই 13th অ্যামেন্ডমেন্ট যেটা বিচারপতিদের ব্যাপার ছিল। আমরা বিচারপতিদের ব্যাপারে আমরা আগে বলেছিলাম, কিন্তু একটা রিভাইজড আমরা থিঙ্কিং করছি। এই জন্য হাউজের ওপিনিয়নটা এবং বাইরেও অনেক লোক আমাকে ব্যক্তিগতভাবে বলছেন যে আপনারা বিচারপতিদেরকে এখানে টেনে আনিয়েন না, বিচারপতিরা আউট অফ কন্ট্রোভার্সি থাকুক। তো সেই জন্য আমরা এটা কনসিডার করেছি। তবে
নাম যে চয়েস দেবে সরকারি দল 5 জন, বিরোধী দল 5 জন, এখানে বিচারপতিদের নামও যে কোনো লোক প্রপোজ করতে পারবে। এখানে নাম প্রপোজ করার ক্ষেত্রে এখানে কোনো রেস্ট্রিকশন থাকবে না। এটা আমরা বিচারপতিদের কেউ যদি চায় দে ক্যান প্রপোজ দি নেম অফ আমাদের যারা জাজেস আছে। আমরা বিচারপতিটা সরে আসছি একটা প্রচ্ছন্ন আশঙ্কা থেকে। এইবার যে বিচারপতিরা নিয়োগ হয়েছে বা আগের যে বিচারপতিরা নিয়োগকৃত এখন বিভিন্ন দায়িত্ব পালন করছে, মোস্ট অফ দ্যাম বায়াসড পলিটিক্যালি হয়েছে এবং বায়াসনেস আছে। সুতরাং ফ্রি ফেয়ার নিরপেক্ষ বিচারপতি নিয়োগের ইস্যুটা দেখা যাবে আরও 20 বছর পরে আসবে। তো এই জন্য ফর দি টাইম বিং আমরা এটাকে ম্যানেজ করেছি। আবার যখন দেখি যে ফেয়ার সিলেকশন হচ্ছে বিচারপতিদের, আমরা এটা আবার রিভাইজ করতে পারবো, কারণ এটা তো কোনো কিছুই স্থায়ী নয়, প্রয়োজনে উই ক্যান চেঞ্জ ইট। তো এটাই হচ্ছে আজকে আমাদের মোটামুটি ব্রিফিং। খটা আমরা বলেছি যদি 5 জনের তো বাছাই কমিটি, 5 জন বাছাই কমিটির ভিতরে যদি 4 জন একমত হয়, আর যদি উচ্চকক্ষ সহ 7 জন হবে, তাহলে সেখানে 5 জন যদি একমত হয়, 2 জন ডিফার করে, তাহলে 5 জনের ওপিনিয়ন অ্যাকসেপ্টেড হবে, এখানে 4 জনের ওপিনিয়ন অ্যাকসেপ্টেড হবে এর ইস্যুতে। এটা ক্লিয়ার করতে পারছি তো নাকি? জি না, মেম্বার তো 5 জন, মেম্বার তো 5 জন, এখানে 4-3 হওয়ার তো সুযোগ নেই না। আপার হাউস না হইলে 5 জন। আমি আবার রিপিট করি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার বিরোধী দল ব্র্যাকেট, আর পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল অথবা তৃতীয় বৃহত্তম দল, আপনি যেভাবে এটা বলেন। এটা এখন দুইভাবে এটা হতে পারে। এক হচ্ছে পার্লামেন্টে যদি 2/3 মেজরিটি পিপল যদি না না, সেটা আমরা বলছি, সেটা হচ্ছে আমাদের যে বিচারপতি নিয়োগ আছে বা সংবিধান অ্যামেন্ডমেন্টের যে প্রশ্নগুলো আছে, সেখানে আমরা দুইটা কথা বলেছি। এইবার যেখানে ঐক্যমত্য হচ্ছে না আমাদের, সেখানে আমরা বলেছি এটা দুইটাভাবে এটা হতে পারে। হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে হতে পারে, পরে যে গভর্নমেন্টে আসবে তারা ওয়াদা করবে, এটাকে তারা রেটিফাই করে দেবে। সে আরেকটা অল্টারনেটিভ হচ্ছে গণভোট, এটা হতে পারে। জিয়াউর রহমান সাহেব যখন দায়িত্বে ছিলেন, ওনার সময় 2টা প্রোক্লেমেশন হয়েছিল। একটা মার্শাল ল থেকে সময় কিছু অথরিটি তারা ভিন্নভাবে নিয়োগ করেছিলেন। আরেকটা হচ্ছে উনি যখন রাজনৈতিক দল করছেন এবং ইলেকশনে যাচ্ছেন, তখন উনি একটা প্রোক্লেমেশনের মাধ্যমে সেই নির্বাচনটা হয়েছিল। এবং পরে পার্লামেন্টে সেটাকে রেটিফাই করেছে। আর একটা উদাহরণ আছে, উনি যখন প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা পোষণ করলেন, জনগণ তার উপর আস্থা আছে কিনা যে প্রেসিডেন্ট হওয়ার জন্য, সেজন্য উনি একটা গণভোটও করেছিলেন। সুতরাং আমাদের অতীতের এক্সাম্পল আছে। যারা এটা বলতেছে যে কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য তো আগামী পার্লামেন্টে হবে, এই সমস্ত ডিসিশন এখন করা যাবে না, আইনগত সমস্যা, এটা একেবারে আইনের ভুল ব্যাখ্যা। আইনের ব্যাখ্যা হচ্ছে প্রোক্লেমেশনের মাধ্যমে হবে, পরে এটা রেটিফাই করবে, অথবা গণভোটের মাধ্যমে লেট পাবলিক ডিসাইড, নট বিএনপি, নট জামাত ইসলাম।